আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। সরকারি কর্মচারীদের দুর্নীতির বিষয়টা এখন যেন একটা প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে, নিত্যদিনের খবর। প্রতিদিন সংবাদপত্রের পৃষ্ঠা খুললে সকালে ঘুম থেকে উঠে আপনি যখনই কোনো একটা পত্রিকা ঘাঁটবেন, অনলাইনে ঘাঁটেন অথবা সরাসরি পত্রিকা হাতে নিয়ে ঘাঁটেন, দেখবেন কোনো না কোনো নতুন সরকারি কর্মকর্তার নাম পাওয়া যাচ্ছে যিনি দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। ঢিবি এগুলোতে আর নিউজে আসে না, পাহাড়টাই নিউজে আসে। রীতিমতো পাহাড় গড়ে তোলা, মানে 5-10 কোটি টাকা কোনো টাকা না, 100 কোটি টাকার কমে কোনো কথাই নেই। এত বিপুল সম্পদ তারা গড়ে তুলেছেন এবং এই খবর প্রায় প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, পত্রিকায়, নিউজে, অনলাইনে দেখতে পাচ্ছি। যেমন আজকে জুলাই মাসের প্রথম দিন, 1 তারিখ। আজকে আমি পত্রিকার পৃষ্ঠা খুলে কয়েকটা নিউজ পেলাম। প্রথম যেটা পেলাম সেটা হলো পুলিশের সাবেক কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়। এখানে বলা হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মানে এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার, তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। উনি তুলেছেন, ওনার স্ত্রীর নামেও প্রচুর সম্পদ আছে। এই ব্যাপারে দুদকের অভিযোগ আছে, দুদক এটা অনুসন্ধান করে বের করেছে। দুদক বলেছে যে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঠিক আছে, আজকে আরেকটা বললাম, এটা জাগো নিউজে এই নিউজটা, তার শিরোনাম হচ্ছে এবার এনবিআরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। মানে এনবিআরের সাবেক একজন সহকারী পরিচালক এনবিআরের বদরুন নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং সেখানে তারা বলেছে যে উনিও বিপুল সম্পদ, জ্ঞাত আয়ের বাইরে উনিও বিপুল সম্পদ অর্জন করেছেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে অলরেডি। আরেকটা নিউজ বললাম, দেখেন এগুলো তো ঢাকার মানে বড় কর্মকর্তা, বরিশালের এই নিউজটা আমি জাগো নিউজ 24-এ পেয়েছি। এটা সম্পদের পাহাড় গড়েছেন সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, মানে একজন সাব রেজিস্ট্রার, উনি বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার। এই ভদ্রলোক নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন, নানা উপায়ে কিনেছেন একাধিক বিলাসবহুল গাড়ি, বহুতল ভবন, ফ্ল্যাট, ঢাকায়, বরিশালে উনি প্রচুর সম্পদ করেছেন। এই তিনটা আমি আজকেই পড়লাম। কেন এরকম হচ্ছে? অথচ আমাদের কিন্তু সরকারি কর্মকর্তা, পুলিশ, এদের কিন্তু নিয়ম আছে যে আপনাকে আপনার সম্পদের হিসাব দিতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, পুলিশের যেহেতু পুলিশ নিয়ে বেশি আলোচনা হয় প্রায়, পুলিশের একটা পুলিশ প্রবিধান আছে। সেই প্রবিধান অনুযায়ী বলা হয়েছে কি, আমি আপনাকে দুটো পয়েন্ট খেলে বলি আপনাকে, যদি কোনো পুলিশ সদস্য তার নিজ জেলায় সম্পত্তি কিনতে চান, নিজের জেলায়, তাহলে পুলিশ সদর দপ্তর অথবা ইউনিট প্রধানের পূর্বানুমতি নিতে হবে। এটা হলো পরিষ্কার কথা। এবং যদি সে সম্পদ বিক্রি করতে চায়, যদি অন্য জেলায়, নিজ জেলায় কিনতে গেলে আর অন্য জেলায় থাকা সম্পত্তি যদি বিক্রি করতে চায়, সেক্ষেত্রেও অনুমতি নিতে হবে। এবং কেবল তাই না, শুধু অনুমতিই না, বছর শেষে একটা নির্দিষ্ট মাসে সমস্ত সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই পুলিশ প্রবিধানে। পালন করে কেউ পালন করে। এই নিউজটা যখন আমি বললাম, এই নিউজটা আমি আজকের পত্রিকায় পড়েছি। এই নিউজের ভেতরে আমি দেখলাম এক জায়গায় সাবেক একজন পুলিশের আইজিপি শহীদুল হক সাহেব, ওনার বক্তব্য নেওয়া হয়েছে, উনি পাত্তাই দেন। উনি বলছেন না, এটা আমি জীবনে শুনি নাই, জীবনে করি নাই, এটা ব্রিটিশ আমলের তৈরি, অমুক। ভাই, ব্রিটিশ আমলের তৈরি এটা কোনো অজুহাত হতে পারে না। যতক্ষণ পর্যন্ত সে কোনো আইন বাতিল করা না হবে, সেটা ব্রিটিশ আমলই হোক আর মোগল আমলেরই হোক, যদি বাতিল করা না হয় সে আইনটা আপনাকে মানতে হবে। আপনি পুলিশের একজন আইজিপি হয়ে এমন খেলো কথা বলতে পারেন না। আইনই এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে না কোন আমলে তৈরি হয়েছে এটা কিন্তু বিষয় না রে ভাই। বাংলাদেশে এখনও ব্রিটিশ আমলে বহু আইন চলছে, পাকিস্তান আমলের বহু আইন চলছে, আপনাকে মানতে হবে। আপনি নিজে দেননি একটা অন্যায় করছেন, আবার অন্যায়ের পক্ষে সাফাই গাচ্ছেন, এটা ঠিক না রে ভাই। এই আজকের পত্রিকাতে আজকে আরেকটা, এটা অবশ্য গতকালকে নিউজ আমি পড়েছিলাম, যে সম্পদের হিসাব দিতে অনীহা আমলাদের, আইনে চান ছাড়, তারা এখন ছাড় চাচ্ছে যে হিসাব তো দেবেই না,
বরঞ্চ আইনটাকে তারা চেঞ্জ করার চেষ্টা করছে আমলারা। কিন্তু সরকারি কর্মচারী আচরণ বিধিমালা আছে একটা, এটা 1979 সালের তৈরি। সে আইনে কি বলা হয়েছে শুনেন, সে আইনে স্পষ্ট বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করবেন। এটা আইন, এটা একটা সরকারি বিধিমালা, আচরণ বিধিমালা আপনাকে মানতে হবে যদি আপনি সরকারি চাকরি করতে চান। মানে কয়জন বলেন, মানে কয়জন? কেউ মানে না। এবং কেন মানে না এটা নিয়ে কিন্তু সরকারেরও নানা রকম আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় নানা সময় এটা নিয়ে তাগিদ দিয়েছে যেটা মানতে হবে, তাও তারা মানে না। আপনাদের একটা ঘটনা বলি, প্রধানমন্ত্রী 2019 সালের 17 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিদর্শনে যান এবং পরিদর্শনে যে সরকারি কর্মচারীদের দুর্নীতি বন্ধের জন্য কিছু নির্দেশনা দেন ওই মন্ত্রণালয়ে। এই নির্দেশনার পর এই প্রধানমন্ত্রীর অনুশাসনের পর সম্পদ বিবরণী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয়কে 2021 সালের 24 জুন একটা চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এই চিঠির কোনো ফল হয় না, কোনো ফল হয় না। এই চিঠিতে কেউ কোনো সাড়া দেয়নি। এরপর 2022 সালে মানে পরের বছর মার্চ মাসে আবার তাগাদা দিয়ে সব মন্ত্রণালয় বিভাগে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটা কি, যে তোমাদের সম্পদের হিসাবটা তোমরা দাও। কেউ দেয়নি, কেউ দেয়নি। জনপ্রশাসনের মন্ত্রণালয়ে সেই চিঠিকে কোনো আমলা, কোনো কর্মচারী পাত্তাই দেয়নি। প্রধানমন্ত্রী এই নির্দেশনাকে কেউ কোনো পাত্তাই দেয়নি। এভাবে দেশ চলছে, এত পাওয়ারফুল এরা। আর সেটা এই যে দেয়নি, এই যেটা আইন আছে, কেন দেয় না, তাদের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? শুনুন আজকে কি হয়েছে। আজকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে একটা। এই ক্যাবিনেট বৈঠকের পর আপনার মন্ত্রিসভার যে সচিবালয়ে যে সচিব আছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই তারা যে সম্পদের হিসাব দেয় না এই সম্পর্কে আপনার বক্তব্য কী। তখন মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো অ্যাকশন তারা নিয়েছে কিনা, কোনো সার্কুলার দিয়েছে কিনা সেটা আমি জেনে নিই। মানে উনি জানেন না, উনি জানেন না, উনি মন্ত্রিপরিষদ সচিব, উনি জানেন না। বাদ দেন, আপনি জানেন না, আপনি নিজে দিচ্ছেন। আপনি তো মন্ত্রিপরিষদ সচিব, আপনি তো সরকারি কর্মকর্তা, আপনি এত বড় একটা পদে আছেন, আপনি কি নিজে আপনার সম্পদের হিসাব দিয়েছেন? বসে জবাব দেন। আপনি জেনে বলতে হবে আপনাকে। দেন নাই, কেউ দেয় না। কেন দেয় না? আইন আছে, নিয়ম আছে, কেন দেয় না? আর উনি খবর নিয়ে জানবেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আরে ব্যবস্থা নেওয়া হলো তো আপনার বিরুদ্ধে নেওয়া হতো, আপনি তো দেন নাই। তাহলে কি হবে? নাকি দিয়েছেন? দিয়ে থাকলে এটা বলতেন যে আমি দিয়েছি, অন্যরা দিয়েছে কিনা আমি জানি না। এইভাবে হয় না রে ভাই। আর এই লোক আবার পরে আবার মানে সাফাই গেছে যে এই যে সরকারি কর্মচারী যে দুর্নীতির ব্যাপারে উনি বলতেছেন যে প্রশাসনের হাতে গোনা কয়েকজন দুর্নীতি করে আর বাকি সবাই বিব্রত হয়। এই হলো ওনার বক্তব্য। হাতে গোনা কয়েকজন বিব্রত দুর্নীতি করে, সে যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যারা নাকি সরকারি অফিসে যায়, তারা বলবে হাতে গোনা 2-1 সৎ আছে, বাকি সবাই দুর্নীতি করে। হয়তো আপনি সৎ আছেন, আপনি জানেন না, আপনি সবাইকে আপনার মতো মনে করেন, কিন্তু সেটাও জানা যাবে কয়েকদিন পরে কে কতটা সৎ। বেরোতে তো সময় লাগে না। এই হলো অবস্থা। এই যখন অবস্থা, তখন একটা ইতিবাচক দিকের কথা বলি। একটা ইতিবাচক দিক হলো আজকে একজন আইনজীবী সুবীর নন্দী দাস উনি আজকে হাইকোর্টে একটা রিট করেছেন। সেই রিটের বক্তব্যটা কি, যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই নির্দেশনা চেয়ে উনি একটা রিট করেছেন হাইকোর্টে। আগামীকাল মঙ্গলবার আর কি 2 জুলাই এই রিটের শুনানি হতে পারে। যদি হয় আমরা জানতে পারবো যে আদালত কি ব্যবস্থা নিচ্ছে এদের ব্যাপারে। প্রিয় দর্শক, আমি কতগুলি নেগেটিভ কথা বললাম, কিন্তু বলতে হলো এই কারণেই যে
আমরা তো এই নেগেটিভ সমাজেই বসবাস করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।